মানচিত্রে আমরা বর্ডারকে খুবই সহজভাবে দেখি, কিন্তু বাস্তবে পৃথিবীর বর্ডারগুলো মোটেও এত সহজ নয়। পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোর বর্ডার বেশ কয়েকটি দেশের সাথে রয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে পৃথিবীতে এমন কিছু বর্ডার রয়েছে যেগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। এর মধ্যে আবার কিছু বর্ডার রয়েছে যেগুলো অনেক বিপজ্জনক। আবার এমন কিছু বর্ডার রয়েছে যেগুলো দেখার পর ভাবতেই পারবেন না এগুলো বর্ডার। এই বর্ডারগুলো কিছু পাহাড়ের মধ্য দিয়ে গিয়েছে, কিছু নদীর ভেতর দিয়ে, আবার কিছু শহর এমনকি বাড়িঘরের মধ্য দিয়ে গিয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি পৃথিবীর সব থেকে অদ্ভুত এবং গোপন কিছু বর্ডার। নাম্বার 1, ভারত বাংলাদেশ বর্ডার। 2015 সালের আগে ভারত ও বাংলাদেশের সীমান্ত ছিল পৃথিবীর সবচেয়ে জটিল সীমান্তগুলোর একটি। এখানে ছিল কোচবিহার এনক্লেভ, যেখানে 160টির বেশি ছোট ছোট ভূখণ্ড ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই এলাকা দেখতে ছিল একদম দাবার বোর্ডের মতো। এক দেশের ভেতরে আরেক দেশের জমি, তার ভেতরে আবার অন্য দেশের জমি। এই জটিলতার শুরু 1800 শতকে, যখন কুচবিহার রাজ্য আর মুঘল সাম্রাজ্য নিজেদের মধ্যে জমি বিনিময় করত একেবারে তাসের মতো করে, যার ফলে তৈরি হয় ছিটমহল, মানে এক দেশের জমি অন্য দেশের ভেতরে। কিন্তু এখানেই শেষ নয়, এখানে ছিল কাউন্টার এনক্লেভ, এমনকি থার্ড অর্ডার এনক্লেভ, মানে ভারতের জমি বাংলাদেশের ভেতরে, তার ভেতরে আবার বাংলাদেশের জমি, আর তার ভেতরে আবার ভারতের জমি। এইরকমই একটা জায়গা ছিল দহলা গাখরাবাড়ি, যা ছিল পৃথিবীর একমাত্র তৃতীয় স্তরের এনক্লেভ। এই অদ্ভুত পরিস্থিতির কারণে হাজার হাজার মানুষ ভয়াবহ সমস্যার মধ্যে ছিল। তারা এক দেশের নাগরিক হলেও চারপাশে অন্য দেশ, ফলে স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ কোনো কিছুই মৌলিক সেবা পেত না। নিজের দেশে যেতে হলে পার হতে হতো অন্য দেশের সীমান্ত, কিন্তু পাসপোর্ট বা ভিসা অনেক সময় কার্যকর ছিল না। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও বুঝে উঠতে পারত না কোন জায়গায় কার কর্তৃত্ব। অবশেষে 2015 সালে বহু বছর আলোচনা আর মানবাধিকার সংস্থার চাপের পর ভারত ও বাংলাদেশ একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায়। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট অনুযায়ী দুই দেশ 162টি এনক্লেভ বিনিময় করে এবং এই জটিল সীমান্ত সমস্যার সমাধান করে। এতে করে সীমান্ত অনেকটাই সহজ হয়ে যায়। বাসিন্দাদের নিজেদের পছন্দ মতো নাগরিকত্ব বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, আর দুই সরকারি প্রতিশ্রুতি দেয় এই বিচ্ছিন্ন এলাকাগুলোতে উন্নত সেবা নিশ্চিত করবে। ওপর থেকে একসময় অঞ্চলটা ছিল এলোমেলোভাবে ছড়িয়ে থাকা জমি আর গ্রামের মতো, যেখানে অদৃশ্য সীমান্ত রেখা ছড়িয়েছিল সর্বত্র। এখন সেই রেখাগুলো মুছে গেছে, কিন্তু গল্পগুলো রয়ে গেছে মানুষের স্মৃতিতে। নাম্বার 2, মিশর ও সুদানের নো ম্যানস ল্যান্ড। পৃথিবীতে প্রতিটি ইঞ্চি জমি কোনো না কোনো দেশের দখলে আছে, সেখানে বীর তাওয়েল একেবারে ব্যতিক্রম। মিশর আর সুদানের মাঝখানে অবস্থিত প্রায় 2000 বর্গ কিলোমিটার আয়তনের এই ট্রাপিজিয়াম আকৃতির জমিটি পৃথিবীর খুবই বিরল জায়গাগুলোর একটি, কারণ এটাকে কোনো দেশে নিজের বলে দাবি করে না। এই অদ্ভুত পরিস্থিতি শুরু ঔপনিবেশিক আমলে। 1899 সালে ব্রিটিশরা একটি সোজা সীমান্ত রেখা টেনে দেয়, যেখানে বীর তাওয়েল পরে সুদানের অংশে। কিন্তু 1902 সালে আরেকটি সীমান্ত নির্ধারণ করা হয়, যেখানে এটি পরে মিশরের অংশে, মূলত স্থানীয় গোত্রগুলোর বসবাসের সুবিধার জন্য। মজার ব্যাপারটি হচ্ছে মিশর চায় 1899 সালের সীমান্ত, আর সুদান চায় 1902 সালের সীমান্ত, কারণ দুটো সীমান্তর সাথে জড়িয়ে আছে হালাইব ট্রায়াঙ্গেল নামের একটি মূল্যবান অঞ্চল। যে দেশ বীর তাওয়েল নেবে তাকে হালাইব ট্রায়াঙ্গেল ছেড়ে দিতে হবে। তাই দুটো দেশই বীর তাওয়েলকে পুরোপুরি উপেক্ষা করে। এই জনমানবহীন মরুভূমি হয়তো কারো প্রয়োজন নেই, কিন্তু কিছু স্বপ্নবাজ মানুষ এখানে নিজের রাজ্য বানানোর চেষ্টা করেছে। 2014 সালে আমেরিকার জেরেমিয়া হিটন এখানে পতাকা গেড়ে ঘোষণা দেন এটাই নর্থ সুদান কিংডম, যাতে তার মেয়ে রাজকুমারী হতে পারে। যদিও এমন কোনো দাবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি। এখানে না আছে শহর, না আছে রাস্তা, না আছে কোনো জীবনের চিহ্ন, যেন পৃথিবীর এক ভুলে যাওয়া জায়গা। আপনি চাইলে জায়গাটি নিজের দাবি করতে পারেন। নাম্বার 3, সুইজারল্যান্ড অ্যান্ড ইটালি। লুগানো লেকের ধারে সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত একটি অদ্ভুত শহর ক্যাম্পিওনে দো ইতালিয়া। এটি ইতালির অংশ হলেও পুরো শহরটাই চারদিক থেকে সুইজারল্যান্ড দ্বারা ঘেরা, অর্থাৎ এটি একটি ছিটমহল। ইতালিরই অংশ, কিন্তু ইতালি থেকে বিচ্ছিন্ন। মাঝখানে আছে সুইজারল্যান্ডের টিচিনো ক্যান্টন। এই শহরের ইতিহাস অনেক পুরনো, রোমান সাম্রাজ্যের সময় থেকে। তবে বর্তমান সীমান্তের গঠন হয়েছে 1900 শতকে। তখন এই অঞ্চল ইতালির অংশ হিসেবে থাকতে
রাখতে চায়, যদিও ভৌগোলিকভাবে এটি সুইজারল্যান্ডের মধ্যে পড়ে যায়। ফলে এখানে তৈরি হয়েছে এক অদ্ভুত মিশ্র সংস্কৃতি। এখানে ইতালিয়ান ভাষা, ইতালিয়ান পরিচয়, কিন্তু ব্যবহার হয় সুইস ফ্র্যাঙ্ক। এখানে চলে সুইজারল্যান্ডের ফোন নেটওয়ার্ক, আর মানুষজন কাজ করে পাশের সুইস শহরগুলোতে। বাসিন্দারা একদিকে ইতালির নাগরিক, অন্যদিকে সুইজারল্যান্ডের উন্নত সেবা গ্রহণ করে, যার ফলে তারা পায় উন্নত স্বাস্থ্যসেবা, উন্নত পরিবহন ব্যবস্থা আর উচ্চমানের জীবনযাত্রা। তবে এর সাথে কিছু জটিলতাও আছে, বিশেষ করে প্রশাসনিক ও সীমান্ত সংক্রান্ত। ওপর থেকে দেখলে শহরটা যেন সুইজারল্যান্ডের ভেতরে আটকে থাকা ছোট্ট ইতালির এক টুকরো, একটা দ্বীপের মতো। নাম্বার 4, বেলজিয়াম নেদারল্যান্ড বর্ডার। এটা এমনই একটি জটিল বর্ডার যেন মনে হয় একটা পাজল সরিয়ে দেওয়া হয়েছে। এখানে দুইটি শহর আছে, বেলজিয়ামের বার্লে হার্ট এবং নেদারল্যান্ডের বার্লে নাসাউ। এই শহরটি গঠিত হয়েছে 30টিরও বেশি ছোট ছোট অংশ নিয়ে। বেলজিয়ামের 22টি আলাদা এলাকা রয়েছে নেদারল্যান্ডসের ভেতরে, আবার সেই বেলজিয়ান এলাকার ভেতরে রয়েছে ডাচ অংশ। ভাবতে পারছেন, একটা দেশের ভেতরে আর একটা দেশ, তার ভেতরে আবার প্রথম দেশ। এই ছিটমহলের কারণে পুরো এলাকাটা একদম অবাস্তব মনে হয়। বর্ডার কখনো রাস্তার মাঝখান দিয়ে গিয়েছে, কখনো বাড়ির ভেতর দিয়ে কেটে গেছে। এমনও বাড়ি আছে যেখানে এক দেশের ভেতরে লিভিং রুম আর অন্য দেশের ভেতরে রান্নাঘর। এই জটিলতার ভেতরেও বার্লের মানুষজন দারুণভাবে একসাথে বসবাস করে। শহর জুড়ে ফুটপাতের উপরে সীমান্ত রেখা চিহ্নিত করা আছে, আর জাতীয় পতাকা দেখিয়ে দেওয়া হয় আপনি এখন কোন দেশে দাঁড়িয়ে আছেন। পর্যটকদের জন্য এটা একটা দারুণ আকর্ষণ। তারা ঘুরে ঘুরে এই অদ্ভুত সীমান্তের মোড়গুলো খুঁজে বের করে। এমনকি একটা বাড়ি এতটাই নিখুঁত সীমান্তের উপরে দাঁড়িয়ে আছে যে তার ঠিকানা নির্ভর করে দরজাটা কোন দেশে খোলা আছে তার উপরে। মজার ব্যাপারটি হচ্ছে, এই জটিলতা দূর করার বদলে বেলজিয়াম আর নেদারল্যান্ডস ঠিক করেছে এটাকে যেমনই আছে তেমনই রাখবে, আর সেই সিদ্ধান্তই তৈরি করেছে সীমান্ত আইনের সব থেকে অদ্ভুত আর আকর্ষণীয় উদাহরণগুলোর একটি। বাস্তবে এটা যেন একটা পাজল যা সীমান্তের সব নিয়মকে চ্যালেঞ্জ করে। নাম্বার 5, ভারমন্ট ও কুইবেক বর্ডার। ভাবুন তো, আপনি একটি লাইব্রেরিতে ঢুকলেন, কিন্তু পড়ার ঘরটা এক দেশে আর বইয়ের তাক আর মঞ্চটা অন্য দেশে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তব ঘটনা। যুক্তরাষ্ট্রের ভারমন্টের ডার্বি লাইন আর কানাডার কুইবেকের স্ট্যানস্টেড, এই দুই শহরের মাঝখান দিয়ে গেছে আন্তর্জাতিক সীমান্ত, আর সেই সীমান্ত কেটে গেছে রাস্তা, বাড়ি, এমনকি একটি লাইব্রেরির মাঝখান দিয়ে। এই লাইব্রেরির নাম হচ্ছে হাস্কেল ফ্রি লাইব্রেরি অ্যান্ড অপেরা হাউস। 20 শতকের শুরুতে ইচ্ছাকৃতভাবে এটিকে বর্ডারের উপরে তৈরি করা হয়, যাতে দুই দেশের মানুষ এটি ব্যবহার করতে পারে। লাইব্রেরির মেঝেতে একটি কালো লাইন দেওয়া আছে, এটাই হচ্ছে আন্তর্জাতিক বর্ডার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মূল এন্ট্রান্স রয়েছে আমেরিকায়, কিন্তু বই আর মঞ্চ রয়েছে কানাডার অংশে। শুধু লাইব্রেরি নয়, এলাকার অনেক বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানও এই দুই দেশে ভাগ হয়ে গেছে। কারো রান্নাঘর কানাডায়, আবার লিভিং রুম আমেরিকায়। মানুষ প্রতিদিনের জীবনে অনেকবার সীমান্ত পার হয়, অনেক সময় বুঝতেও পারে না। এই শহরের মানুষদের মধ্যে সম্পর্ক এখন খুবই ঘনিষ্ঠ। তাদের যৌথ ফায়ার সার্ভিস, একসাথে শহর পরিকল্পনা আর বিভিন্ন অনুষ্ঠানও রয়েছে। এই লাইব্রেরিটা আজও দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক। নাম্বার 6, ডায়োমিড আইল্যান্ড। বোরিং প্রণালীর মাঝখানে মাত্র 2.4 মাইল দূরে অবস্থিত দুটি দ্বীপ, দেখতে প্রায় একই রকম। চারিদিকে বরফ ঘেরা পাথুরে আর ঝড়ো পরিবেশ, কিন্তু এই দুই দ্বীপের মাঝে পার্থক্য শুধু দেশ নয়, সময়ও বটে। একটি হচ্ছে রাশিয়ার বিগ ডায়োমিড, অন্যটি হচ্ছে যুক্তরাষ্ট্রের লিটল ডায়োমিড। এই দুইটি দ্বীপের মাঝখান দিয়ে গেছে আন্তর্জাতিক তারিখ রেখা, যার কারণে একটা দ্বীপে যখন রবিবার, অন্য দ্বীপে তখন ইতিমধ্যেই সোমবার। বিগ ডায়োমিড মূলত একটি রাশিয়ান সামরিক ঘাঁটি। এখানে স্থায়ী কোনো সাধারণ মানুষ থাকে না, আর লিটল ডায়মন্ডে বাস করে প্রায় 80 জন মানুষ, যারা মূলত ইনুপিয়ার জনগোষ্ঠীর। এত কাছাকাছি হওয়া সত্ত্বেও এই দুইটি দ্বীপ আলাদা হয়ে আছে রাজনীতি, ইতিহাস আর সময়ের কারণে। লিটল ডায়োমিডের জীবন বেশ কঠিন। এখানে যাতায়াত করা যায় শুধু হেলিকপ্টারে অথবা শীতকালে জমে যাওয়া সমুদ্রের বরফের উপর দিয়ে। প্রয়োজনীয় জিনিস খুবই কম আসে, তাই এখানকার মানুষ টিকে থাকে শিকার, মাছ ধরা আর মাঝে মাঝে সরকারি সহায়তার উপর নির্ভর করে। এই দুই
দুইটি দ্বীপ পাশাপাশি থেকেও ইতিহাস, রাজনীতি আর সময়ের কারণে চিরদিনের মতো আলাদা। নাম্বার 7, ক্যালিনিনগ্রাদ। পোল্যান্ড আর লিথুনিয়ার মাঝখানে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ক্যালিনগ্রাদ একটি অদ্ভুত ভূরাজনৈতিক অঞ্চল। এটি রাশিয়ার অংশ হলেও মূল রাশিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, চারিদিক দিয়ে ঘেরা ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো দেশ দ্বারা। এটির আগের নাম ছিল কোনিগসবার্গ, যা ছিল প্রুশিয়া ও পরে জার্মানির অংশ। আজও এটি রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এখানে রয়েছে রাশিয়ার বাল্টিক নৌবহরের প্রধান কেন্দ্র, তাই এই অঞ্চলটি প্রায় রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইউরোপের ভেতরে থাকলেও এটি পুরোপুরি রাশিয়ার নিয়মে চলে। আগে ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা সহজে এখানে আসতে পারত, আর স্থানীয় অর্থনীতি অনেকটাই সীমান্ত বাণিজ্যের উপরে নির্ভরশীল। মজার ব্যাপারটি হচ্ছে এখানকার অনেক মানুষ পোল্যান্ডের টিভি দেখে, পণ্য ব্যবহার করে, যার ফলে এখানে একটা মিশ্র সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে। তো বন্ধুরা, এগুলোই ছিল পৃথিবীর সবথেকে অদ্ভুত বর্ডার। এর মধ্যে কোন বর্ডারটি আপনার সবথেকে বেশি অদ্ভুত লেগেছে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।